নারী হয়ে জন্মিয়েছো তুমি, তোমার হাতেই সংসারের সব দায়িত্ব, আদর স্নেহের ভার। যদি তুমি করো অবহেলার অবজ্ঞা, তাহলে তোমার সংসার ভেঙে হয়ে যাবে চুরমার। তুমি তো ঘরের আলো, ভালোবাসার একমাত্র ঠিকানা। তোমার হাসিতে বাঁচে ঘর, মুছে যায় সব ব্যথা বেদনা। তোমার যত্নে গড়ে ওঠে সুখের ছোট্ট পৃথিবী। তোমার মমতায় পূর্ণ হয় প্রতিটি দিনের প্রীতি। ভালোবাসার ধৈর্য নিয়ে আগলে রাখো আপনজন। তোমার ছোঁয়াতেই ফুটে ওঠে জীবনের আসল রং। কারণ তুমি শুধু একজন নারী নও, তুমি একা একটা সংসারের শক্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশ কিংবা বিদেশ, সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকে ছোট্ট করে অনুরোধ করব, যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আমার পরিবারের সদস্য হতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে ভিডিওটা বাজার করা থেকে শুরু করেছি, আর বাজার করছি হচ্ছে আমার হাজবেন্ডের দোকানে। আপনারা সবাই জানেন আমার হাজবেন্ডের এখানে বিজনেস আছে, মানে নিজের একটা দোকান আছে। সেখান থেকে কিন্তু সংসারের যাবতীয় এখন যা যা লাগছে সবকিছুই কেনাকাটা করি। আসলে এই দেশের সিস্টেমগুলো আমি এখনো বুঝে উঠতে পারছি না, যেভাবেই বুঝতে পারছি সেভাবেই চলার চেষ্টা করছি। যখন যেটা লাগে তখন আমি দোকান থেকেই নিয়ে যাই। আর এই দেশের বাজার করার সিস্টেম দেখলে আপনারা হাসবেন। দেখেছেন কয়েকটা পেঁয়াজ, তারপর আলু আর কাঁচামরিচ কয়েকটা নিয়েছি। আসলে এখানে যারা কাজ করে, মানে বিভিন্ন দেশের মানুষ, আমি তো বেশি নিয়েছি, মনে হয় 2-3টা করে নিয়েছি। সবাই দেখি দোকানে কাস্টমার যখন আসে একটা করে পেঁয়াজ নেয় বা একটা করে আলু নেয়, 2-3টা কাঁচামরিচ নেয়। এই বাজারের সিস্টেম দেখে আমি তো বেহুশ। আমরা কিন্তু নর্মালি বাংলাদেশে যখন বাজার করি 2-4-5 কেজি পেঁয়াজ, তারপর রসুন, আলু, কাঁচামরিচ আধা কেজি 1 কেজি নিয়ে আসি। তো এখানে আসার পর দেখলাম মানুষে 1-2টা করে বাজার করে নিয়ে যাচ্ছে, আমিও ওই নিয়মে বাজার করে নিয়ে আসলাম। এখানে মানুষে 1-2টা করে বাজার করার কারণও আছে। আমরা তো ফ্যামিলি নিয়ে থাকি, ফ্যামিলিতে দেখা যায় বেশি করে বাজার নিয়ে আসি, 1 সপ্তাহ 10 দিন চলে যায়, ওই নিয়মে বাজারগুলো করি। আর যারা থাকে হয়তো বা পুরুষরা সিঙ্গেল থাকে, মহিলারা সিঙ্গেল থাকে বা হাজব্যান্ড ওয়াইফ থাকে, তখন 1-2টা বাজার করে পেঁয়াজ একটা নিয়ে যায় বা আলু 2টা নিয়ে যায়, ওই নিয়মেই করে। আর এখানে কিন্তু যুদ্ধ হওয়াতে সব কিছুর দাম একটু বেশি, কারণ সব দেশের যে ফ্লাইটগুলো বন্ধ, ওইভাবে খাবার দাবার অ্যাভেলেবেল নেই, জিনিসপত্রের দামও একটু বেশি। কাঁচামরিচের কেজি শুনলাম 800 টাকা কেজি, আর মার্কেটে নাকি অ্যাভেলেবেল মুরগিটাও পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে যখন বাসায় বসে থাকতে থাকতে একটু বোরিং ফিল করি বা ভালো লাগে না, কাজকর্মর পর একটা সময় ফ্রি থাকে, তখন আমি দোকানে চলে যাই, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকি। দোকানদার সাহেব দোকানদারি করে, আর মাঝে মধ্যে কাস্টমার আসে, এগুলো দেখতেও ভালো লাগে। আমরা এখানে আসার পর মোটামুটি সবাই খুব অসুস্থ, ঠান্ডা জ্বর, এখানের আবহাওয়ার সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলতো যে কুয়েতে বছরে 1-2বার বৃষ্টি হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা আসার পর থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, মানে দেখা যায় একদিন পর পর বৃষ্টি হয়, বা সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত বৃষ্টি থাকে, বা প্রতিদিন বৃষ্টি হতে থাকে। 2 দিন আগে এক জায়গায় দেখলাম কুয়েতে এত ভারী বৃষ্টিপাত হয়েছে যে বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে, গাড়ি পর্যন্ত রাস্তায় চলাচল করতে পারছে না, তার পাশাপাশি বাসার ভিতরে পানি ঢুকে গেছে। তাহলে বুঝেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি ও আমার ছেলেদের অনেক বেশি ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, আর আয়েশার বাবার ঠান্ডার পাশাপাশি জ্বরও। আমাদের সবার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। নতুন দেশে আছি, প্রথমত মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে, মন খারাপ থাকে, তার পাশাপাশি অসুস্থ হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তারপরও ভালো লাগানোর চেষ্টা করছি, চলে যেহেতু এসেছি মনটা তো বসাতে হবে। হুট করে কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না। আল্লাহ যখন যেটা আমাদের কপালে রাখে সেভাবেই কিন্তু আমাদের চলতে হয়, আমাদের হাতে কিন্তু কোনো কিছুই থাকে না। যারা আমার সংসারের কাজগুলো দেখতে ভালোবাসেন, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। সকাল থেকে একা হাতে সব কিছু কিভাবে সামলাচ্ছি সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। বাসায় থাকতে তো খালা কত কাজে সাহায্য করতো, মানে দুজনে মিলেমিশে করে নিতাম। এখানে কিন্তু সবই একা করতে হচ্ছে, যেমন থালা বাসন ধোয়া থেকে শুরু করে ঘর গোছানো, কাপড় ধোয়া, কাপড় ভাঁজ করা, কাপড় নাড়া,
তারপর রান্নাঘরের কাটাকাটি সব কিছুই আমি একাই করছি। এখানে আসার পর আপনাদের ভাইয়া প্রথমত আমাকে অনেক কাজে সাহায্য করতো, তখন দোকানে তেমন একটা সময় দিত না। এখন দোকানে সময় দিতে হচ্ছে, তাই আমাকে কাজে তেমন একটা সাহায্য করতে পারে না। তারপরও দেখা যায় মাঝে মধ্যে যখন বাসায় আসে আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাই দেখে নিজে থেকে সব কাজে সাহায্য করার চেষ্টা করে। এখানে একটা ভাঙ্গাচোরা ওয়াশিং মেশিন আগে থেকেই ছিল, যার কারণে আমার কষ্টটা কিন্তু কম হচ্ছে। যদি ওয়াশিং মেশিন না থাকতো তাহলে তো অবশ্যই কিনতে হতো, কারণ আমার পক্ষে তো আর কাপড় ওয়াশিং মেশিন ছাড়া ধোয়া সম্ভব না। আমি তো বসে কাজ করতে পারি না। যেটা আছে সেটা দিয়ে আপাতত চালিয়ে নিচ্ছি, কেনার কোনো প্ল্যান নেই। এই দেশে আসার পর আমি মনে হয় 10-15 দিন এই ভাঙ্গাচোরা ওয়াশিং মেশিন এমনভাবে ব্যবহার করেছি, আসলে পুরুষ মানুষই হয়। এটার যে একটা পানির আলাদা লাইন থাকে, মানে সরাসরি পানিটা ওয়াশিং মেশিনে ঢুকবে, সে লাইনটা পর্যন্ত তারা করেনি। এভাবে বালতি দিয়ে টেনে টেনে কাপড়গুলো ওয়াশ করেছে। দেখা যেত মাসে 1-2বার কাপড় ওয়াশ করে, ওই বালতি দিয়ে টেনে টেনে মানে কাপড় ওয়াশ করতো। তো আমার পক্ষে তো আর এভাবে সম্ভব না। আর আপনাদের ভাইয়াকে আমি বলতেছি, এটা যদি ঠিক না করো তাহলে আমি আর কাপড় ওয়াশ করব না। তারপর মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেছে, এখন আর কাপড় ধোয়াতে তেমন কোনো কষ্ট নেই। কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপর চলে এসেছি বেডরুমগুলো গোছানোর জন্য। প্রথমে আমি ছেলেদের রুমে হাত দিয়েছি, ওদের বেডটাই গুছিয়ে দিচ্ছি। চাদরটা তুলে নিলাম, তুলে একটা ধোয়া বিছানার চাদর তুলে দিলাম। আর এই চাদরটা তো দেখেছেন আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। চাদরটা কিন্তু বিছানোর পর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, কালারফুল হওয়াতে বেশি ভালো লাগছে। খাটের পাশের যে বক্সটা সেটার উপরে কিন্তু আমি ফলের জুড়িটা রেখেছি। এটা দেখে হয়তো বা আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন, আপু তুমি কি ফলের জুড়িটা নিয়ে এসেছো? টুকটাক যেগুলো আমার দরকার মনে হয়েছে, যেগুলো নিয়ে যাই, সেখানে গেলে হয়তো কাজে লাগবে, সেই জিনিসগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। তো এটা আমি খাটের পাশেই রেখেছি। আসলে রান্নাঘরে এতই হিবিজিবি অবস্থা, এত সুন্দর একটা জিনিস কোথায় রাখবো? আর প্রতিদিন ফল আনা হয়, ভাবলাম এই জায়গাটা যেহেতু খালি আছে, আমিই তো বাসায় আছি আর আপনারাই তো দেখবেন, সেজন্য এখানে রেখে দিলাম। কিছু মনে করবেন না। তো ছেলেদের বেডরুম গুছিয়ে এখন চলে এসেছি আমার বেডরুমে। আর আমার বেডরুমে আজকে একটা নতুন চাদর বিছাবো, আপনাদের সাথে নিয়ে কিন্তু এটা আমি আনপ্যাক করলাম। চাদরটা আমি একবারের জন্য খুলে দেখিনি, ভাবলাম যেদিন বিছাবো সেদিনই একবারেই খুলবো। আর এই চাদরটা আমি নেস্টো থেকে নিয়েছি। ঈদের 4-5 দিন আগে যখন মার্কেটে গেলাম, দেখি চাদরটা উপর থেকে দেখে আমার পছন্দ হয়ে যায়। ঈদের 2 দিন আগে আমি আবার চাদরটা আনতে যাই, ঈদের জন্য ভাবলাম একটা নতুন চাদর কিনে তারপর আমি বিছাই। আমি আর তখন আর চাদরটা পাইনি। আবার যখন ঈদের 3-4 দিন পরে যায় তখন চাদরটা পেয়ে সাথে সাথে নিয়ে এসেছি। চাদর তো কিনে এনেছি ঠিকই, এই খাটের জন্য বড় হয়ে গেছে। এটা হচ্ছে কিং সাইজ খাটের জন্য, মানে আমার দেশের বাড়িতে যে খাট আছে সেই খাটের সাইজে। তো আপাতত বিছিয়ে দিলাম। আর সাদা চাদর তো বরাবরই আমার কাছে ভালো লাগে, আর এটার মধ্যে হার্ট শেপটা কিন্তু ফুটে উঠেছে। চাদরটা হচ্ছে একদমই বয়েল, এটা মেড ইন পাকিস্তান, আর এটা বাংলাদেশি টাকায় 1000 টাকা পড়েছে। গত ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিলেন, আপু তুমি কি ব্রাশটা সাথে করে নিয়ে এসেছো? ওই যে বলেছি টুকটাক জিনিস সাথে করে নিয়ে আসার চেষ্টা করেছি যাতে নতুন সংসারে কাজে লাগাতে পারি। ব্রাশটা সাথে ওই যে বিছানার উপরে ছোট্ট কোলবালিশগুলো দেখছেন, এগুলো নিয়ে এসেছি। আজকে কিন্তু মনের আনন্দে বিছনাগুলো ঝেড়েছি। বিছনা ঝাড়ু ছাড়া কি আর বিছনা ঝাড়া যায়? একটা মাস ধরে কি যে কষ্ট করেছি, এই ব্রাশটার সাহায্যে কোনো রকম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার রেখেছি। আমরা হচ্ছি ভাই বাঙালি মানুষ, বিছানা ঝাড়ু ছাড়া কি আর বিছানাতে ঘুমানো যায়? বাসায় থাকতে তো না হলে 8 থেকে 10 বার বিছানাগুলো ঝেড়েছি। এই একটা মাস ধরে যে মার্কেটে গিয়েছি, বড় মার্কেট ছোট মার্কেট, সবার আগে আমি বিছানা ঝাড়ু খোঁজ করেছি। আমার পাশাপাশি আমার ছেলেরও খোঁজ করেছে। একটা মার্কেটে গিয়েও বিছানা ঝাড়ু পাইনি। কি যে একটা অশান্তির মধ্যে ছিলাম। আমরা কিন্তু ফোন করে বাংলাদেশে একজনকে বলেও দিয়েছি আমাদের জন্য বিছানা ঝাড়ু বা টুকটাক যে জিনিসগুলো নেই সেগুলো যদি আনতে পারে আনার জন্য। আমার ছেলেরা যখন শুক্রবারে নামাজ পড়তে যায়, পাশে একটা মার্কেট ছিল, তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে দেখে বিছানা ঝাড়ু, ওরা তো খুশিতে লাফিয়ে পড়ে আর আমার জন্য সেটা নিয়ে আসে। এটা বাংলাদেশি 400 টাকা পড়েছে, আর এটা 400 টাকা দাম হলো, এখন এটা আমার কাছে লাখ টাকার জিনিস। অনেক কাপড়ে জিজ্ঞেস করেছিলেন এটা আমি কোথা থেকে নিয়েছি যারা কুয়েতে আছেন। আসলে আমি যেখানে থাকি এখানে একটা ইন্ডিয়ান মার্কেট আছে, ইন্ডিয়া গেট নামে পরিচিত, সেখান থেকে এটা নিয়েছি। হয়তো নর্মালি অন্যান্য মার্কেটও পাওয়া যাবে, কিন্তু ফ্লাইটগুলো বন্ধ হওয়ার কারণে বা যেই লাইনে এই জিনিসগুলো আসে সেগুলো কিন্তু এখন আর আসতে পারছে না, আর এই জন্য এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না। দেখুন বিছানা ঝাড়ু পেয়ে বিছানা তো ঝেড়েছি, তার পাশাপাশি কার্পেটটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে যে জিনিসের যেই কাজ,
আমি চেষ্টা করছি রুমের কাজগুলো একেবারে শেষ করে তারপর রান্নাঘরে যেতে, কারণ রান্নাঘরে গেলে আমার সময় একটু বেশি লাগবে, যেমন কাটাকাটি করা, তারপর রান্না করা। রান্না করে গেলে একবার তাড়াতাড়ি বের হতে পারি না। আমার কাছে রান্নাটা সহজ, কিন্তু কাটাকাটি করাটা সবচেয়ে কঠিন একটা কাজ। আগে তো খালা কাটাকাটি করে দিত, রান্নাঘরে গিয়ে জলদি রান্না করে বের হয়ে যেতাম। এখন কাটাকাটি করা, রান্না করা সবই আমার ঘাড়ে, আর দাঁড়িয়ে থেকে ছুরির সাহায্যে কাটাকাটি করি, সেজন্য সময়টা একটু বেশি লাগে। তারপরও আমি একজন সংসারী মেয়ে মানুষ, আমার কাছে সংসারটা গোছানো থাকতে হবে। নিজে কষ্ট করি, কিন্তু যেখানেই থাকি সেই জায়গাটা পরিপাটি থাকতে হবে। আমি কিন্তু কোনো কাজেই থেমিনি, একা হলেও সব কিছুই গুছিয়ে করছি। এখন রুমের বাইরের যে অংশটা আছে সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি। প্রতিদিনই চেষ্টা করি রুমের বাইরের যে অংশটা আছে সেটা ঝাড়ু দিয়ে মুছে দেওয়ার, তাতে করে রুমগুলো পরিষ্কার থাকে। আর এই বাসার দরজাগুলোর অবস্থা কিন্তু খারাপ, একটু একটু করে সবকিছুই গুছাচ্ছি। দরজাগুলোকে রং করতে হবে। এখানে আসার পর একটা জিনিস দেখলাম, আমাদের বাংলাদেশে যেমন একটা জিনিস নষ্ট হয়ে গেছে, আপনি বাড়ির মালিককে বললেন, বাড়ির মালিককে ঠিক করে দিল। এই জিনিসটা না, যখন যেটা ঠিক করার প্রয়োজন বা কোনো কিছু লাগানোর প্রয়োজন, সব নিজেদেরই করতে হয়। মালিকের কোনো নামগন্ধ নেই। ম্যানেজার থাকে, ম্যানেজার পুরো বাড়ি দেখাশোনা করে। আপনাদের ভাইয়া এখানে অনেক বছর ধরে আছে বলে মালিকের কোনো খোঁজখবর নেই। এই বাসায় থাকি, কোনো দিন মালিক দেখিনি। ওই ম্যানেজারই সব কিছু দেখে। ঘরের কাজ শেষ, এখন আমি রুমগুলোকে একটু স্প্রে করে দিব, তাতে করে রুমগুলো আরও ফ্রেশ দেখাবে। আমি তারপর রান্নাঘরে চলে যাব। আমার মেয়েটা অসুস্থ, সেই জন্য মনটা একটু খারাপ। তারপরেও কিন্তু চেষ্টা করেছি আজকে অনেক কাজ করার। ছোট্ট 2 রুমের বাসা, ফার্নিচারও অল্প। একটা রুমে 2-3টা করে ফার্নিচার, এর বেশি কোনো কিছুই নেই। তারপরও চেষ্টা করি সেগুলো গুছিয়ে নিজের মনকে শান্ত রাখার। গোছানোর পর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশে থাকতে তো আমি অটো ওয়াশিং মেশিন ব্যবহার করেছি। এই ওয়াশিং মেশিনটা অটো না। আমার বাসায় যে ওয়াশিং মেশিন আছে সব কিছুই একসাথে দিয়ে দিতাম, যেমন পাউডার, তারপর এই যে দাউনি বা নীল, যে কোনো কিছুই। এটা আবার অন্যরকম সিস্টেম। কাপড় ধোয়ার পর এই যে দেখুন, আমি দাউনি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখান থেকে তুলে আবার ড্রায়ারে দিব। ড্রায়ারে দিয়ে 15-20 মিনিট সময় লাগবে পানিটা শুষতে। সেখান থেকে তুলে আবার বাইরে মেলে দিতে হবে। আপনাদের ভাইয়া মার্কেটে গিয়েছিল, মার্কেটে গিয়ে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া, তারপর এই যে তেলাপিয়া মাছ এনেছে। চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিব। আজকে তেলাপিয়া মাছ রান্না করব, ডাল রান্না করব। এখানের মাছগুলো খেয়ে আমি একটু শান্তি পাচ্ছি না। যেমন আমাদের মার্কেট থেকে বা বাজার থেকে মাছগুলো কিনি, লাফালাফি করে বা ফ্রেশ একটা মাছ পাওয়া যায়, সেরকম পাচ্ছি না। এখানে নাকি ফিশ মার্কেট আছে। আপনাদের ভাইয়া বলতেছে একদিন ফিশ মার্কেটে গিয়ে বেশি করে ফ্রেশ মাছ কিনে আনবো। যে মাছে খাই সেটাই হচ্ছে ফ্রিজের মাছ, খেয়েও কোনো টেস্ট পায় না। ঘরের কাজগুলো গুছিয়ে করতে গিয়ে সময়টা বেশি লাগিয়ে ফেলেছি, আর যেদিন ভিডিও করি সেদিন সময়টা কিন্তু বেশি লাগে। আর অলরেডি রান্না লেট করে ফেলেছি। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিব। চারদিকে খোলামেলা, জানালাগুলো খোলা রাখলে আলো বাতাস আসে। রান্নাঘরের জানালাটা খুলতে পারি না, অনেক বাতাস আসে। তারপরে চেষ্টা করি রান্নার আগে জানালাটা একটু খুলে রাখার। মাছগুলো ভাজা হতে থাকুক। চলে এসেছি আয়সার জন্য একটু মালটার জুস বানাতে। জ্বর হওয়ার পর থেকে প্রতিদিন ওকে 2বার করে মালটার জুস খাওয়াচ্ছি। কিছুই খেতে চায় না। আর এই জুসারটা কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছিলাম। দেশে থাকতে আপনাদের ভাইয়া বলতো যে বাংলাদেশে যে পরিমাণ মালটার দাম 400-450 টাকা কেজি, তোমরা তো খেতেই পারো না। এই দেশে মালটা খুবই কম দামে পাওয়া যায়, আর মালটা তো আপনাদের ভাইয়ার দোকানেই পাওয়া যায়। সেই জন্য জুসারটা নিয়ে আসলাম, যাতে করে সবাইকে জুস বানিয়ে খাওয়াতে পারি। বাংলাদেশে তো জুসারটা পরেই থাকবে, এই দেশে আসলে কাজে লাগবে, আর কাজেও লাগছে। আয়েশাকে জুস বানিয়ে খাওয়াতে পারছি। আর এভাবে কিন্তু বিদেশের মাটিতে সংসারের কাজ, তার পাশাপাশি অসুস্থ বাচ্চাদেরও খেয়াল রাখছি। অনেকে আমাদের কমেন্ট করেছেন আমাদের কুয়েতের পরিস্থিতি কি, বা আমরা এখন কুয়েতে কেমন আছি, বা অনেকের হাজবেন্ড কুয়েতে আছেন, সেই পরিস্থিতি নিয়ে কিছু বলার জন্য। আমরা কুয়েতে কেমন আছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কুয়েতের অবস্থা আসলে খুবই খারাপ। এমনও রাত যায় আমি মনে হয় না ঘন্টা 2 ঘন্টা ঘুমাতে পারি। যখনই চোখ লাগে হঠাৎ করে সাইরেনের শব্দ পাওয়া যায়, যেমন 2টা, 2:30, 3টা, 4টা, 5টা সময় সাইরেন বাজতে থাকে। আর যখন বাজে 3বার, 4বার, 5বার বাজতে থাকে। আর গত 2-3 দিন ধরে এরকম নিয়ম করেছে যে সাইরেনগুলো
বাজার সাথে সাথে আমাদের মোবাইলে অ্যালার্ট দেওয়া শুরু করে। আমরা যখনই ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে হঠাৎ করে মোবাইলগুলো টুর টুর শব্দ করতে শুরু করে। এতদিন তো সাইরেনের শব্দ শুনতাম, এতটাও ভয় কাজ করেনি। যখন থেকে মোবাইলে এই শব্দগুলো হয় তখন কিন্তু অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় বা ভয় লাগে। একবার ঘুম ভাঙলে দেখা যায় সারা রাত আর ঘুমাতে পারি না। মোবাইলে যে অ্যালার্টগুলো আসে সেগুলোর মধ্যে লেখা থাকে যে খোলা স্থানে থাকা যাবে না বা দরজা জানালার পাশ থেকে যাতে আমরা দূরে থাকি, সেগুলো লেখে সতর্কিত করে। আর আমরা যাতে আতঙ্কিত না হই, তো আতঙ্কিত তো আগে হতাম না, মোবাইলে যখন অ্যালার্ট আসা শুরু হয়েছে তখন থেকে আসলে বেশি আতঙ্কিত হয়ে যায়। 2 দিন আগে আমরা সবাই মেডিকেল করতে যাই, আর মেডিকেলের যেদিন ডেট পড়ে, আপনারা সেটা খবরে দেখেছেন কিনা জানি না, এয়ারপোর্টের একটা ড্রোন হামলা হয়েছিল তেলের খনিতে। তো এটা সারা দিন আগুন জ্বলেছে, ধোঁয়া, কালো ধোঁয়া, একদম আকাশ অন্ধকার হয়ে যায়। আমরা একদম কাছ থেকে দেখেছি, যতটুক দেখেছি কাছ থেকে আমি ভিডিও করেছিলাম, সেটা শেয়ার করতে পারছি না। আসলে কিছু নিয়ম কানুন থাকে, সেগুলো শেয়ার করা যায় না। যেগুলো শেয়ার করলে ক্ষতি হবে বা মানুষ আতঙ্কিত হবে, সেগুলো কিন্তু শেয়ার করার জন্য কুয়েত সরকার থেকে বারবার নিষেধ করে থাকে। তো আমিও আপনাদের দেখাতে পারছি না, যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে কতটা খারাপ অবস্থার মধ্য দিয়ে সব কিছু যাচ্ছে। যারা দেশে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছেন তারা তো দেশে যেতে পারছেন না। আমি শুনলাম তারা নাকি সৌদি হয়ে তারপর দেশে যাচ্ছে। এটা কিন্তু অনেক প্যারাসানি, তার পাশাপাশি টাকাও অনেক খরচ হচ্ছে। আবার দেশ থেকে যারা কুয়েতে আসতে যাচ্ছে তারাও আসতে পারছে না। সবকিছু মিলিয়ে একটা হযবরল্যর মধ্যে আছে। পরিশেষে একটা কথাই বলতে চাই, যে যে অবস্থানে আছেন সবার জন্য দোয়া করবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং পরিবারের কাছে ফিরে আসতে পারেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আবার কবে ভিডিও নিয়ে আসতে পারবো, চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটির সাথে ছিলেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে মেয়ে কেউ বাসায় নেই, সবাই দোকানে আছে, আর আমি কিন্তু ঘরের সব কাজ শেষ করে গোসল করে নামাজও পড়ে ফেলেছি। ওরা আসলে খাবার দিব। জানালার পাশে দাঁড়িয়ে একটু বাইরের পরিবেশটা দেখছিলাম। আর এদেশে কোনো জানালার গ্রিল নেই, মাথা বের করে দেখা যায়। আর আকাশটা একদম ঝলমলে ছিল, কোনো মেঘ ছিল না। একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আমি যাতে বোরকা পরি। আসলে আমি দেশে থাকলে বোরকা পরার চেষ্টা করতাম সব সময়, আর মাঝে মধ্যে যখন মনে না চাইতো তখন হয়তো 3 পিস পরে বেরিয়ে যেতাম। তো নিজের জন্য একটা বোরকা কিনেছি, সেটা দেখাতে দেখাতে আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।